খালিস্তান এটা এমন একটি শব্দ যা ভারতকে আবার ভেঙে দিতে পারে। বিগত কয়েকদিনে পাঞ্জাবে এমন কিছু ঘটেছে যা 1980-র এই ভয়ানক শব্দটি আবার মনে করিয়ে দিচ্ছে কি এই খালিস্তান। কেন কিছু মানুষ শিখেদের জন্য আলাদা দেশ চাইছে, এর জন্য আমাদের উপর কি প্রভাব পড়বে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর সাথে খুবই ইন্টারেস্টিংও। এই ভিডিওর শেষে এমন কিছু জরুরি কথা বলা হয়েছে যেটা প্রত্যেক ভারতবাসীর জানা উচিত। পাঞ্জাবে বেশ কিছুদিন ধরে এমন কিছু হিংসা হচ্ছে যা আমাদের পুরনো অন্ধকার অতীতকে মনে করিয়ে দিচ্ছে। ইনি হলেন অমৃতপাল সিং। 3 মাস আগে আপনারা হয়তো এর নাম শোনেননি। ইনি বর্তমানে পাঞ্জাবের একজন বড় নেতা হিসাবে খবরের শিরোনামে আছেন। অমৃতলাল সিং নিজেকে একজন প্রো খালিস্তান লিডার বলে থাকেন। এনার একজন অনুগামীকে পাঞ্জাব পুলিশ গ্রেফতার করেছিল। এরপর তার কয়েকশো সাপোর্টার থানার মধ্যে ঢুকে যায় তলোয়ার নিয়ে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অমৃতলাল সিংকে পুলিশ একটি শর্ত দেয়। অবস্থা বেগতিক দেখে পুলিশও অমৃত সিংকে নেগোশিয়েট করে। পুলিশ আশ্বাস দেয় যে তার অনুগামীকে পুলিশ ছেড়ে দেবে। সেই সময় অমৃতপাল সিং হুমকি দিয়ে বলেছেন, আমাদের হোম মিনিস্টারেরও সেই অবস্থা হবে যা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হয়েছিল। এটাই হলো একটা সবথেকে বড় উদাহরণ যা আমাদের পাঞ্জাবের একটি ডার্ক ইতিহাসকে মনে করিয়ে দেয়। তবে তার আগে আমাদের চ্যানেল দ্য বং ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, না হলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু মিস হয়ে যাবে। কিভাবে খালিস্তান আন্দোলন শুরু হয়েছিল? অনেকের মতে খালিস্তান মুভমেন্ট শুরু হয় 1980 সালে, কিন্তু আসল সত্যি হলো এর বীজ ব্রিটিশরা বপন করেছিল। ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা শুধু হিন্দু মুসলমানদের ঐক্যে ভাঙন দেওয়ানোর জন্যই করেননি, হিন্দু ও শিখদের মধ্যেও ভাঙন দেওয়ানোর জন্য করেছিল। ব্রিটিশরা প্রথমেই বুঝে গিয়েছিল যে ভারতীয়দের কাছে ধর্ম খুবই সেন্সিটিভ একটি ইস্যু। ভাষা, কালচার, ধর্মের ভিত্তিতে ব্রিটিশরা ভারতীয়দের ঐক্যে ভাঙন দেওয়াতে শুরু করে। 1914 সাল পর্যন্ত ব্রিটিশ আর্মিতে 75% ভারতের 3টি জায়গা থেকে আসতো: নর্থ ওয়েস্ট, ফ্রন্টিয়ার, পাঞ্জাব আর নেপাল। ভাষার ভিত্তিতে বিভক্ত এই ব্যবস্থা মানুষের মনে ভয় ধরাতে শুরু করে। ধারণা শুরু হয় যে ভাষার লোক বেশি হবে সেই ভাষার লোকেদের বেশি সম্মান দেওয়া হবে, সেই ভাষার লোকেরা কর্তৃত্ব ফলাতে শুরু করবে। 1947 সালে স্বাধীন ভারতবর্ষ কেমন হবে, কিসের উপর ভিত্তি করে গঠিত হবে রাজ্য, এমন অসংখ্য প্রশ্ন দেশ স্বাধীন হবার আগে থেকে উঠতে শুরু করে। সেই সময় পাঞ্জাবি সুবা মুভমেন্ট একটি পাঞ্জাবি রাজ্য গঠনের দাবি করা হয়। যে পাঞ্জাব একটা সময় এই রকম ছিল সেটি 1966 সালে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। হিমাচল প্রদেশ ও হরিয়ানা, যেখানে হিন্দু ভাষী হিন্দু লোকের সংখ্যা বেশি ছিল। আরেকটি হলো পাঞ্জাব, যেখানে পাঞ্জাবি বলতে পারা শিখ লোকের সংখ্যা বেশি। কিন্তু 1971 খুবই গুরুত্বপূর্ণ একটি সময় ছিল, যেখানে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানি বিভক্ত হয়ে সৃষ্টি হয় নতুন দেশ বাংলাদেশের। সেই সময় বাংলাদেশ ছিল পাকিস্তানের খুব বড় হিউমিলিয়েশন। সেই সময় বেনজির আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন এবং শপথ নিয়েছিলেন যে ভারতের থেকে বদলা তিনি নেবেন। 1971 সালে খালিস্তান শব্দটির আন্তর্জাতিকভাবে প্রথম উচ্চারিত হয় নিউ ইয়র্ক টাইমস খবরের কাগজের একটি বিজ্ঞাপনে। ইন্ডিয়ার ইন্টেলিজেন্স বলেছিল এই বিজ্ঞাপনটি আমেরিকায় অবস্থিত পাকিস্তানের এম্বাসি থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এর লজিক কি? পাকিস্তানের জন্য খালিস্তান কতটা গুরুত্বপূর্ণ? আসলে খালিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বাফারের মতো কাজ করে। পাকিস্তান যাওয়া নদীগুলি পাঞ্জাব হয়ে অগ্রসর হয়। পাকিস্তান মনে করে ভারতের কাছে নেগোশিয়েট করার থেকে খালিস্তানের কাছে নেগোশিয়েট করা অনেক বেশি সুবিধাজনক। এর সাথে পাকিস্তানের কাছে একটি বড় জয় হবে, কারণ ভারতই পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিল। এজন্য খালিস্তান মুভমেন্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাকিস্তান সাপোর্ট করে। 80-র দশকে পাঞ্জাব নিজেদের আইন চাইছিল। শিখেরা দাবি করে যে কাশ্মীরের লোকেদের মতো তাদেরও একটি বিশেষ মর্যাদা প্রয়োজন। 1973 আনন্দপুর সাহিব রেজুলেশন পাস হয়। সেই সময় খালিস্তান আন্দোলনে এক নতুন লিডার সামনে আসেন, জার্নাইল সিং ভিন্দালওয়ালে। জার্নাইল সিং যুবকদের মধ্যে এই মুভমেন্ট ছড়িয়ে দিতে বিশেষ পন্থা নেন। এর ফলে রীতিমতো হিংসাত্মক আন্দোলনে পরিণত হয় খালিস্তান মুভমেন্ট। খুন জখম পাঞ্জাবে নাটকীয়ভাবে বেড়ে যায়। এই আন্দোলনের ফলে 20,000 মানুষের প্রাণ যায়। এর মধ্যে 12,000 সাধারণ মানুষ ছিলেন। 6 জুন 1984 সালে এরপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশ দেন অপারেশন ব্লু স্টার,
জার্নাইল সিং পাঞ্জাবির স্বর্ণ মন্দিরকে নিজেদের প্রধান দপ্তরে পরিণত করেছিল। সেই মন্দিরে অভিযান চালায় সেনাবাহিনী, হত্যা করা হয় জার্নাইল সিংকে। এরপর ইন্দিরা গান্ধীর খুনের ঘটনা সবার জানা। এই ঘটনার পর উত্তর ভারতে শুরু হয়ে যায় শিখ বিরোধী দাঙ্গা। কিছু পরিসংখ্যান বলে যে এই দাঙ্গার ফলে ৩৫০০ মানুষ মারা গিয়েছিলেন, কিন্তু অন্য কিছু রিসার্চ বলে মৃতের সংখ্যা ছিল ৮ থেকে ১৭,০০০। বর্তমানে ভারতের বাইরে এমন বহু সংস্থা বা গ্রুপ রয়েছে যারা শিখেদের ভারতের বিরুদ্ধে উত্তপ্ত করছে। বর্তমানে ইউনিয়ন অফ স্টেট বলে একটি শব্দ খুব প্রচলিত হয়েছে। এর অর্থ হলো প্রত্যেকটি রাজ্যের দেশের থেকে আলাদা ক্ষমতা। কিন্তু আমাদের এই সময় দাঁড়িয়ে রাজ্য বা দেশকে আলাদাভাবে দেখলে চলবে না। প্রত্যেক রাজ্যকে যদি আলাদাভাবে দেখা হয় তাহলে রাজ্যগুলি নিজেদের অস্তিত্ব লড়াই আরো বেশি প্রকট হয়ে উঠবে এবং দেশ বিরোধী কাজ করতে শুরু করবে। আমাদের দেশের সমস্যা হলো এখানে কোনো সমস্যা সৃষ্টি হলে তা সম্পূর্ণভাবে নিরোধ করার বদলে চেপে রাখা হয়, আর এর ফায়দা তোলে কিছু দেশ বিরোধী সংস্থা। প্রায় ৯৯% শিখ নিজেদেরকে ভারতীয় হিসাবে পরিচয় দেন। তারা প্রত্যেকেই ভারতের অংশ হিসাবে থাকতে চান, কিন্তু রাজনৈতিক তরজা ও দেশের মধ্যে ঐক্যের অভাবে বিদেশি শক্তি দ্বারা চালিত হচ্ছে এদেশের কিছু মানুষ। এর ফলে যতই দিন এগোচ্ছে বিভিন্ন রাজ্যের নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য নানা পন্থা নিতে দেখা যাচ্ছে। শিখদের ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটছে। আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত আমরা ভারত মায়ের সন্তান। নিজেদের ধর্ম নিজেদের কাছে রেখেই এগিয়ে যেতে হবে দেশের জন্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষা করায় যুগ যুগ ধরে ভারতবর্ষের প্রধান পরিচয় হয়ে আসছে। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।